সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন জামাতে ইসলামের নেতা গোলাম পরোয়ারও অভিযোগ করেছেন, দু একজন উপদেষ্টা ও প্রশাসন গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেয়ার জন্য চেষ্টা করছে। কিছুদিন আগে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন, ছাত্র উপদেষ্টারা সরকারে না থাকলে 3 মাসও টিকে থাকতো না সরকার। সরকারের নিরপেক্ষতা নিয়ে এমন প্রশ্নের মধ্যেও বিএনপি মহাসচিব বলেছেন, আর কারোর জন্য অপেক্ষা নয়, এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। ষড়যন্ত্র ও পক্ষপাতিত্বের অভিযোগ সঙ্গে নিয়ে এই নির্বাচনী গাড়ি কি সঠিক পথে চলতে পারবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নির্বাচনী রাস্তায় উঠেছে গাড়ি। আর এইসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নিব এখনকার প্রধান শিরোনামগুলো। গুমের অভিযোগে 25 কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে। অপরাধের বিচারে দৃঢ় অবস্থান সেনাবাহিনীর। আইনি ব্যাখ্যা সাপেক্ষে ট্রাইব্যুনালে হাজিরের বিষয়ে সিদ্ধান্ত। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান 17 অক্টোবর, জানালো ডক্টর ইউনূসের কার্যালয়। উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। উপদেষ্টা নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার। গুম খুন মুক্ত ব্যবস্থার তাগিদ উপদেষ্টাদের। জুলাই সনদের সমাধান দেখছেন বদিউল আলম। গাজামুখী যাত্রার উদ্দেশ্যই ছিল ইসরায়েলি অবরোধ ভাঙা। কারামুক্ত হয়ে দেশে ফিরে জানালেন আলোকচিত্রী শহীদুল আলম, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। দর্শক, ষড়যন্ত্র ও পক্ষপাতিত্বের অভিযোগ সঙ্গে নিয়েই নির্বাচনী গাড়ি ইতিমধ্যে রাস্তায় উঠেছে। এই ধরনের বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে ষড়যন্ত্র বা পক্ষপাতিত্বের অভিযোগ কার বিরুদ্ধে, কেন আসছে অভিযোগ, আর নির্বাচনের গাড়ি আসলে গন্তব্যে পৌঁছতে পারবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকের অতিথিদের কাছে আমার প্রশ্ন থাকবে। প্রথমেই যাবো, আজকে আমাদের অতিথি রয়েছেন নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ। তার কাছে আমার প্রশ্ন থাকবে, নির্বাচনী গাড়ির আসলে রাস্তায় উঠেছে বলে কি আপনি মনে করেন? এটা তো অনেক আগেই প্রধান উপদেষ্টা বলেছেন। সরকারের পক্ষ থেকে বেশ জোরে সোরে বলা হচ্ছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে তাদের কর্মে ফিরে যেতে চান। প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য উপদেষ্টারা বলছেন এবং ইনফর্মাল আলাপে অনেকেই বলছেন। তার মধ্যে দিয়ে একটা বিষয় আমার বোধহয় আমার ব্যক্তিগত জায়গা থেকে আমিও কনভিন্সড যে সরকার সিরিয়াসলি নির্বাচনের লাইনে আছে এবং ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশনটা হবে। এটা প্রশাসন, সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন আলাপ আলোচনা সব জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে তারাও বুঝতেছে, ধরেন শুরুর দিক থেকে মানুষের যে পরিস্থিতি হোক না কেন বা যে বিবেচনাই হোক না কেন, আবেগ বাস্তবতা থেকে বলছিল যে এই সরকার থাকুক না কয়েক বছর। আমরাও সত্যিকার অর্থে শুরুর দিকের একটা পজিশন ছিল, হয়তো ধরেন আমাদের রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি থাকার ফলে। কারণ এই ধরনের একটা গভর্নমেন্ট যে লং টার্ম চলতে পারে না, মানুষের সমর্থনটা যে থাকে না, এবং দেশ বিদেশি নানান জায়গা থেকে শেষ পর্যন্ত সবার একটা ইলেকটেড গভর্নমেন্টের সাথে যে কাজ করার একটা মানে আকাঙ্ক্ষা। আপনারা আসলে ওই অবস্থান থেকে ফিরে এসেছেন এবং নির্বাচিত গভর্নমেন্ট চান আসলে আপনারা। এইটা আমরা অনেক আগেই বলেছিলাম। শুরুর দিকে আমরা বলছিলাম যে এই গভর্নমেন্ট যদি জাতীয় সরকার করে, শুরুতে বলছিলাম, তাহলে এই গভর্নমেন্ট 2 বছরের জন্য জাতীয় সরকার হতে পারে। 2 বছর আমরা কিন্তু বলেছিলাম। সেনাপ্রধান বলছিল 18 মাস। তারপর ধরেন অনেকে জাতীয় সরকার চায় নাই, তারও আগে নির্বাচন চেয়েছিল। তো শেষ পর্যন্ত এখন সমস্ত মানে আলাপ আলোচনা শেষে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু এবং সরকারের সিদ্ধান্তেই ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হচ্ছে। তো এইখানে আর যদি কিন্তু আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু নানা সমীকরণ তো আসছে, আসলে নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে। আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনীতিবিদদের পক্ষ থেকে বলা হচ্ছে পক্ষ বিপক্ষে অবস্থান রয়েছে। সেখানে কি আসলে নির্বাচনে সেই গন্তব্যে গাড়ি পৌঁছতে পারবে? আপনার মনে হয় ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হবে আসলে? আমার মনে হয় যে হবে, এবং 15 তারিখ জুলাই সনদ স্বাক্ষরের কথা ছিল, সেটা 17 তারিখ করা হয়েছে। এই সনদটা স্বাক্ষর হয়ে গেলে আমার মনে হয় ফেব্রুয়ারিতে না, জানুয়ারিতেও করা সম্ভব, আগে আনতে পারে ইলেকশনটা। কারণ এইখানে আপনি ধরেন কিছু ঘটনা টটনা বলতে যেগুলো বোঝানো হচ্ছে যে এখানে রাজনৈতিকভাবে একটু বিভাজন আছে, ডিভিশন আছে, এটা তো থাকবেই।
আর বাস্তবতা হচ্ছে যে দেখেন এখন বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার, এই এনসিপির তখন তো জন্ম হয় নাই, বা আরও যারা আছে সব কিন্তু তখন এনটি আওয়ামী লীগ। একদিকে ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে কিন্তু এই সকল দল মিলে আওয়ামী লীগকে ঠেকাতে চেষ্টা করেছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। ইভেন এখনও যখনই আওয়ামী লীগ কোথাও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে তখন কিন্তু আবার সব এক হয়ে যাচ্ছে। বিশেষ করে গত 29শে অগস্ট যে আপনি দেখেছেন আমাদের কার্যালয়ের সামনে আমি সহ আমাদের নেতাকর্মীর উপরে যে পুলিশ এবং সেনা সদস্যদের উচ্ছৃঙ্খল একটা অংশের, এবং মূলত এগুলো হচ্ছে নির্বাচন পেছানোটা ষড়যন্ত্র। কারণ একটা রাজনৈতিক দলের প্রধান একজন জাতীয় নেতা, তাকে আঘাত করা মানে অন্য উদ্দেশ্য থেকে আঘাত করে, যে হয়তো একটা পরিস্থিতি তৈরি করা, যে অস্থিতিশীল পরিস্থিতি হওয়া কিংবা আঘাত করে অন্যদেরকে মেসেজ দেওয়া। সেই ঘটনায় দেখেছেন সমস্ত রাজনৈতিক দল, আমার ক্ষেত্রে অনেকেরই আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বিভাজন আছে, কারো বিরুদ্ধে আমরা বলছি, কিন্তু ওইখানে দেখেন সব রাজনৈতিক দল তখন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এক জায়গায় এসে দাঁড়িয়েছে, কথা বলেছে। সুতরাং এই নিজেদের রাজনৈতিক আদর্শিক বা কর্মসূচি নিয়ে ভিন্ন মত আছে, কিছু বিভাজন আছে, কথার বাহাস এগুলো থাকবেই, কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু নির্বাচনের প্রশ্নে, বলি গণতন্ত্রের প্রশ্নে এক লাইনই আছে। আমি যদি বলি যে আপনি বলছিলেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বা নির্বাচনকে পেছানোর জন্য ষড়যন্ত্র করে আসলে আপনাদের উপর হামলা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, এই ধরনের বক্তব্য আপনি এর আগেও দিয়েছেন। আসলে দেশের ভিতরে এরা কারা? আমরা জানি যে আপনারা বলেন যে রাজনীতিবিদরা ফ্যাসিবাদের দোসররা আসলে এটা করে থাকেন, ফ্যাসিবাদের শক্তি আসলে এই দেশের মধ্যে অস্থিরতা তৈরি করছে, কিন্তু কারা করছে, কাদেরকে মেনশন করতে চান আপনি? আসলে এটা পরিষ্কার যে ধরেন একদিকে যেমন রাজনীতির মাঠে পতিত স্বৈরাচারের লোকজনের কিছুটা হলেও বিভিন্ন ধরনের একটা তৎপরতা আছে, যদিও অত ভিজিবল না, দৃশ্যমান না, কিন্তু কিছুটা তৎপরতা আছে, কিন্তু যে তারা কোনো ঘটনাকে পিক করে একটা অঘটন যদি ঘটাতে পারে, যেমন মাইলস্টোনের ঘটনা আপনি দেখেছেন। মাইলস্টোনের ঘটনার পরপর ওই ছাত্রদের আন্দোলনের নামে সেটা ছাত্রলীগ, যুবলীগ, কিছু ছেলেপেলে সহ দেখা যায় সচিবালয়ে ঢুকে আপনার এই গাড়ি টাড়ি ভাঙচুর করতেছিল, সচিবালয়ে ঢুকে গ্রেফতারও করেছিল, সেন্সিটিভ জায়গায় আমাদের উপরে হামলা হয়েছে। সত্যি কথা এটা আমরা দেখি যে প্রশাসন, তো এই প্রশাসনের মধ্যে যারা আছে কিছু জায়গায় তো রদবদল হয়েছে, কিন্তু এখনও কিন্তু এই প্রশাসন আমলাতন্ত্রে কিন্তু এই ফ্যাসিবাদের সুবিধাভোগীদের একটা অংশ আছে। এখন এই যেমন গত পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখলাম যে 23 সেনা কর্মকর্তার বিরুদ্ধে, যাদের মধ্যে আপনার 15-17 জন রানিং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কারণ তারা র্যাবে থাকতে কিংবা বিভিন্ন দায়িত্ব পালনে গুম, খুন, আয়নাঘরের রেখে নির্যাতনের মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধে ছিলেন। এখন অনেকে এটাকে আর্মির একটা ইমেজ কিংবা আর্মির উপরে আঘাত এটা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। 1,60,000 সেনা সদস্যের পরিবারে এই 23 জনের দায় কি পুরো আর্মি নিবে? কখনোই না। এই বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানায় 58 জন সেনা অফিসারকে হত্যা করেছে, তো 58 জনকে তো হত্যা করা হয়েছিল। তাই 58 জনকে হত্যা করা হয়েছিল এই 16 বছরে। আমি তো মনে করি অন্তত 800 জন যদি ক্রাইমে জড়িত থাকে, তাও আর্মির পরিষ্কারভাবে বলা উচিত যে সেনাবাহিনী এই ধরনের কোনো অপরাধীদেরকে প্রশ্রয় দেয় না, ছাড় দেয় না, যেটা আবার আমরা সংবাদ সম্মেলনে দেখেছি। তারা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করেছে, 15 জনকে তাদের সেনা হেফাজতে নিয়েছে। তো এই আর্মি তো গণ অভ্যুত্থানের পক্ষে জনগণের সাথে ছিল। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই যে এখানে আর্মি পুলিশের মধ্যে ওই যে ক্ষুদ্র অংশ যারা একটা অপতৎপরতা চালাতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সফল হবে না। যেমন আমাদের উপর যে হামলা হয়েছে, পুলিশের অনেক সিনিয়র লোকেরা দেখতে গিয়েছে, হাসপাতালে গিয়েছে, আমি বাসায় আসার পরে বাসায় গিয়েছে, আর্মির অনেক লোকেরা ফোন করে সমবেদনা জানিয়েছে, খুব ফোনেই কান্নার স্বর যে ভাই এই গণ অভ্যুত্থানে জুলাইয়ের পরে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে আমরা মেনে নিতে পারছি না, এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জেনেছি, আমাদের কোনো কমান্ডিং ছিল না, কারো নির্দেশনা ছিল না, তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটেছে? কেউ হয়তো এই ঘটনাটাকে ঘটাইয়ার একটা মানে প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছে, সেটা একটা বিচার বিভাগের তদন্ত হয়েছে, আর্মির ইন্টারনালিও শুনেছি যে কিছু ব্যবস্থা নিয়েছে, সেটা নেওয়া হয়ে থাকলে তো ওয়েলকাম। আমরা পরিষ্কারভাবে বলছি যে গণ অভ্যুত্থানের পরে ওই 111-এ তারেক রহমানকে টর্চারের পরে এইটা একটা বড় ঘটনা, জুলাইয়ের সময় এই ঘটনা হতে পারে না। সুতরাং এই ঘটনায় যারা জড়িত ছিল এটার একটা ফ্যাক্টস ফাইন্ডিং বের করতে হবে, কোন উদ্দেশ্য থেকে কারা জড়িত ছিল। কারণ আপনারা এই বিভিন্ন টেলিভিশনে তো দেখেছে ফুটেজগুলো, যেভাবে আমার উপরে একটা আক্রমণ করছিল, এটা একেবারেই হত্যা চেষ্টার উদ্দেশ্যে। এবং পল্টন থানার ওসি ড্রাইভার সিভিল আপনার ড্রেসে সেও এই আক্রমণের পার্ট হয়েছিল। তো এবং আক্রমণের ধরনগুলো দেখে বোঝা যাচ্ছিল যে তাদের বোধহয় কয়েক বছরের ক্ষোভ হইতে পারে। এই যে আমরা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদেরকে হটিয়েছি,
এবং এখনো ফেসিবাদ নির্মূল করার জন্য জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার পাশাপাশি রাজপথে আন্দোলন সংগ্রাম কথা বলে যাচ্ছে, এইটা তাদের গায়ে লাগতেছে। সো একটা অংশ তো আছে যারা একটা পরিস্থিতি তৈরি করতে আসলে চায়। তদন্ত কমিশনে আপনাদের মন্তব্য দিয়ে এসেছেন, আপনার বক্তব্য সম্পর্কে দিয়ে এসেছেন সন্ধ্যায় সুপ্রিম রাইট, কোর্টে, আমরা জানতে পেরেছি। আমার এর আগে অন্যরা দিয়েছে, আজকে আমি তাদের আপনি কাছে আমার দিয়েছিলেন আজকে, জি আমরা জানতে পেরেছি। আমরা যাবো একটু হারুন ভাইয়ের কাছে। হারুন সাহেব একটু বলবেন আমাকে যে নির্বাচনী প্রসঙ্গ যখন আসছে উনি অনেক কথা বললেন, অনেক বিষয় একটু পরিষ্কার করেছেন। নির্বাচনী গাড়ি যেটি রাস্তায় উঠেছে, নির্বাচনী রাস্তায় গাড়ি উঠেছে, সেই গাড়ির প্যাসেঞ্জার আসলে কারা হচ্ছে, কাদেরকে বাদ দিচ্ছেন আপনারা, আপনার রাজনীতিবিদরা? ধন্যবাদ আজকের সময় টেলিভিশন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহ আলোচক নূর, আমি আজকে তার উপস্থিতির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে সে রক্ষা পেয়েছে। তার প্রতি আমি আমার সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশে যেটা এখন জনগণের আকাঙ্ক্ষা, যত দ্রুত সম্ভব দেশকে গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যেতে হবে, এটার বিকল্প নাই, যত দ্রুত সম্ভব। সেই ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা রূপরেখা, মোটামুটি একটা সময় নির্ধারণ করেছে যে মধ্য ফেব্রুয়ারির পূর্বেই নির্বাচনটা সম্পূর্ণ। তার পূর্বে কিছু কাজ আছে, আপনার জুলাই সনদের ব্যাপারে গণভোট নিয়ে কথা হচ্ছে। তারপরে আপনার স্বাভাবিক কারণেই এই অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে নিষ্পত্তি করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। তার কারণ পার্লামেন্টে যারা আগামীতে যাবে, এই টোটাল এই অন্তর্বর্তীকালীন সময়ের কর্মকাণ্ড, নির্বাচন, জুলাই সনদ সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট, সবগুলি যেগুলো সংবিধানের সাথে রিলেটেড, সেগুলো সবগুলি সংবিধানের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। সে বিষয়গুলো একটা আলোচনা নিশ্চয়ই সিদ্ধান্ত হবে বা হচ্ছে। এখানে নির্বাচনের ট্রেন যেটা গাড়িতে উঠে গেছে, এটা তো আপনি নিজেই বলেছেন যে নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দেওয়া আছে। তার কারণ রাজনৈতিক দলের মধ্যে তো আদর্শগত ক্ষেত্রেও প্রত্যেক রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কিছু মানে মতাদর্শগত পার্থক্য আছে। সুতরাং আমরা আজকে একটা সবচেয়ে বড় অর্জন আমি বলবো যে আমরা যারা এই জুলাই আন্দোলন বা বিগত স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা যারা কাজ করেছি একসাথে বা যুগুতপথভাবে, তারা অন্ততপক্ষে এক টেবিলে বসে এই জিনিসটাকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। এটা না, এই বিষয় তো পরিষ্কার, কিন্তু আসলে নির্বাচনে যে গাড়ি বলা হচ্ছে নির্বাচনী রাস্তায় উঠেছে, সেই গাড়িতে আসলে প্যাসেঞ্জার কারা হচ্ছেন, কাদেরকে বাদ দিচ্ছেন, এটা আপনাকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচনে তো এখানে মূলত বিএনপির সাথে সমমনা জোট, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। জামাত এবং আমাদের এই যে গণপরিষদ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, যেটা আমার মনে হয়। এখন নির্বাচন যখন তফসিল হবে, কারা কি ফর্মেটে যাচ্ছে, সেই সময় আগাম বলা সম্ভব না। কিন্তু নির্বাচন হবে এবং নির্বাচনে অধিকাংশ দল যারা নির্বাচনে অংশগ্রহণ করে, আমার বিশ্বাস যে আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ, যে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণভাবে, এটা আমাদের সবারই দায়িত্ব। বড় দল হিসেবে যেমন বিএনপির একটা বড় দায়িত্ব আছে, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোরও নির্বাচনটাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুন্দর করার ক্ষেত্রে, যেটা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। গত 2006 সালের পরেই বলা যায়, প্রায় 17-18 বছর যাবৎ এটা জনগণের ঐকান্তিক প্রত্যাশা যে একটা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তনটা আসবে। এটা যারা নির্বাচিত হবে তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। কারণ দেশ একটা স্থবির অবস্থার মধ্যে আছে সর্বক্ষেত্রে। আপনি ব্যবসা বাণিজ্য বলেন, আজকে ব্যাংকের সুদের হার 15, 16, 17 চলে যাচ্ছে। আপনার বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই। এই সমস্ত ক্ষেত্রে একটা বড় ধরনের একটা মানে দেশের মধ্যে অস্থিরতা আরো বাড়বে, সংকট তৈরি হচ্ছে। আপনি বলছিলেন আসলে এই বক্তব্যগুলো আমরা বারবারই আপনাদের মুখ থেকে শুনি, কিন্তু আমার প্রশ্নটা আরেকটু যদি আমি আরেকটা প্রশ্নে যাই, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে জনগণ চায় সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন, যেটা আপনারাও রাজনৈতিক দলগুলো চান, যারা আসলে নির্বাচনের আকাঙ্ক্ষায় 15 বছর 17 বছর আন্দোলন করেছেন। কিন্তু আজকে আপনাদের দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছে নির্বাচনের জন্য, এবং জামাতের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে একটি দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য উপদেষ্টাদের পক্ষ থেকে কেউ কাজ করছে, পক্ষপাতিত্ব করছে। আসলে দুইটি অভিযোগও কিন্তু দুইটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আসছে। দুইটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আসার পরে সরকারের দিকে ইঙ্গিত করা হচ্ছে, এই সরকারের অধীনে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব, বা সরকারকে আসলে পক্ষপাতিত্ব করছে? দেখেন, একটা জিনিস কি, যে আমরা 50 বছর থেকে আমাদের রাজনৈতিক দলসমূহের মধ্যে যে অনাস্থার প্রধানতম কারণ, আমি একটা টেলিভিশন টক শোতে বলেছিলাম
যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 172 দিন হরতাল হয়েছে, জাতীয় সম্পদ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি ঘটেছে, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আমাদের সমাধান এনে দিয়েছে? আনে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিতর্কিত হয়েছে। মানুষ তো, এবং আমাদের দেশের আপনি সমস্ত মানুষই বিভাজিত। আপনি নিরপেক্ষ মানুষ আপনি খুঁজে পাবেন না। আপনি যদি আজকে একটা নিরপেক্ষ কথা বলেন, সেই কথাটা যদি বিএনপির পক্ষে যায়, তাহলে সে যদি বিএনপি নাও করে, তাহলে তাকে আপনি ট্যাগ দিবেন যে বিএনপির লোক। তাহলে আবার আপনার যদি কথা কি বলবো যে ডক্টর ইউনূস নিরপেক্ষ নয়? যে কারণে যে না, আমি কে নিরপেক্ষ নয়, আমি তো এই উত্তর আমি আপনাকে দিতে পারবো না। যে বিষয়টা অভিযোগটা আসছে, যারা দায়িত্ব পালন করছে তারা তো মানুষ, ঠিক আছে না? এখন আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যখন বিভিন্ন ক্ষেত্রে পদায়ন বা বিভিন্ন জায়গা, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তো আপনার প্রশাসনের বা বিভিন্ন সেক্টরে যারা বিএনপি জামাত সমর্থক তারাই তো বিভিন্ন জায়গায় পদায়ন পেয়েছে। তো স্বাভাবিক কারণে আপনি যদি এখন এটা নিয়ে অভিযোগ দাখিল করেন যে এখানে বিএনপির লোকরা বসান, তাহলে এখানে তো আওয়ামী লীগের লোক বসাবেন আপনি। এখনও বহু জায়গায় আওয়ামী লীগের লোক বসে আছে, বহু অধিদপ্তর বলেন, সচিবালয় বলেন। তার কারণ বাংলাদেশে পুলিশ বলেন, সর্বত্রই, সেনাবাহিনীর মধ্যেও বলেন, সেনাবাহিনী 15 বছর যে শাসনের মধ্যে ছিল, আজকে একটা রায় হয়েছে, একটা আপনার গত পরশুদিন যেটা আপনার আমাদের ট্রাইব্যুনাল থেকে যে আপনার সিদ্ধান্ত এসছে, যারা গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও লোক আছে। এইটা জনগণের সারা বাংলাদেশের এইটার একটা অন্যতম প্রত্যাশা, এবং আমরা খুব হতাশার মধ্যে ছিলাম। সবচেয়ে বেশি গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপি দলের লোকরা, এবং আমরা এখনও পর্যন্ত বিচার পাইনি। প্রায় সরকারের 14 মাস চলে গেছে, আমরা কোনো যাতে মামলাও করতে পারিনি। গুম কমিশনে আমরা অভিযোগ দাখিল করেছি, এবং আমরা এখন পর্যন্ত যে রাজনৈতিক দল হিসাবে যারা গুমের শিকার হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের কিন্তু আমরা জবাবদিহি করতে পারিনি। অন্তত পক্ষে এই ঘটনার মধ্য দিয়ে আমরা বলতে পারছি যে অন্তত পক্ষে একটা পদক্ষেপ শুরু হয়েছে, এবং নিঃসন্দেহে আপনার র্যাব এবং ডিজিএফের লোকরা সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং যারা ওই দায়িত্বে ছিল এই সংস্থার জায়গা থেকে সবচেয়ে বেশি গুম এবং বিচারিত হত্যাকাণ্ড বা আয়নাঘর, এগুলোর সাথে তারা জড়িত। এরপরে আসছে পুলিশ। তো সুতরাং এখনও কিন্তু দৃশ্যমান সর্বোচ্চ জায়গা সেনাবাহিনীর জায়গা থেকে এটা নিয়ে বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে। সেনাবাহিনী তো আপনার ধরেন যে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষাপটের সময় বহু সেনা কর্মকর্তার অবসরে পাঠানো হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়া। তো সুতরাং এই ধরনের গুরুতর মানবাধিকার অপরাধ যারা করেছে, তারা কি জাতি তাদের বিচার করবে না? অবশ্যই বিচার হবে। আমি তো মনে করি যে আপনার সামনের দিনে সরকারের এইটা একটা বড় চ্যালেঞ্জ, যে সামনে আপনার যারা এই গুম এবং বিচারপতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে যে সংস্থারই লোক হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে, নাহলে আপনি দেশ ভালো করতে পারবেন না। তাহলে ভবিষ্যতেও আপনার এই ধরনের প্রতিষ্ঠানগুলো মানুষের আপনার অধিকার হরণ করবে, এবং গুম এবং বিচার হত্যাকাণ্ডের ধারা এটা অব্যাহত রাখবে। যে সরকারের ক্ষমতা থাকবে তাদেরকে এই বদনাম আপনার বহন করতে হবে। সুতরাং এটার ব্যাপারে আমি মনে করি, যেটা আজকে উপদেষ্টারাও বলেছে, যে আমাদের গুম এবং বিবাহিত সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে। এটা বড় চ্যালেঞ্জ। দুর্নীতি থেকে দুর্নীতির ব্যাপারেও বলেছে যে আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে এটাও একটা বড় ঘোষণা থাকতে হবে যে আগামীতে যারাই সরকার আসুক না, যে দলেরই হোক না কেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আপনি মুখে শুধু বললে হবে না, এটা শেখ হাসিনাও বলেছে, কিন্তু আসলেই তাই। তো সুতরাং এটাও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এটাও আপনাকে দায়িত্ব নিতে হবে, যে নির্বাচনী ইশতেহারের মধ্যে থাকতে হবে যে দুর্নীতির ব্যাপারে যেই দলেরই হোক না কেন, এই ক্ষেত্রে আমরা তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেবো না। তাহলে আমি মনে করি যে আমরা যে গণতন্ত্রের উত্তরণের স্বপ্ন দেখছি, বা জুলাই পরিবর্তনে যে মানুষের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আর নাহলে আবার আমরা হোঁচট খাবো যদি আমরা ওই জায়গাগুলো যদি আমরা। বক্তব্যটা শুনছিলেন আপনি, কি পরিষ্কার বিষয়টা? সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত দুটি দলই আসলে অভিযোগ করেছে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে আর কি, কয়েকজন উপদেষ্টা পক্ষপাতিত্ব করছেন নির্বাচনে। আপনি কি মনে করেন যে এরকম কোনো উপদেষ্টা আসলে পক্ষপাতিত্ব করছেন, তারা কোনো পক্ষ নিয়েছে, কোনো দলকে ক্ষমতা নিতে চান? আপনারা কি মনে করেন কিনা? যদি মনে করে থাকেন তাহলে কারা এটা করছেন স্পেসিফিক করতে পারবেন আপনি? আপনার কাছে মনে হয় কিনা? আমার জায়গা থেকে অনেক আপনার মানে হচ্ছে রূঢ় সত্য আসলে বলাটা ঠিক হবে না, যে কারণে অনেক কথা চেপে যায়। মানে যেটা বলছে যে আপনার ধরেন যারা নেতৃত্ব পর্যায়ে থাকে, আমি ছোটোখাটো একটা সংগঠন হলেও সভাপতির দায়িত্বে আছি, তো যে আমার কাছে আমাদের বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের অনেক অভিযোগ, চাওয়া না পাওয়ার ক্ষোভ, কিন্তু আমি কারো কাছে ক্ষোভের কথা বলতে পারি না, অভিযোগও দিতে পারি না। এখন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে
আমাদেরকে ডাকা হয়, মতামত নেওয়া হয়, যখন মিটিং হয় দেশবাসী দেখে, তো তারা মনে করে যে এখানে তাহলে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি এরকম যারা যারা যাচ্ছে এরাই সরকারকে চালাচ্ছে, পরামর্শ দিচ্ছে। কিন্তু আমাদের কথা কতটুকু সরকার শুনে, আর আমরা সেখানে গিয়ে যা বলে আসি সেটা কতটুকু বাস্তবায়ন করে, সেটা যদি মানুষের সামনে বলি তাহলে তো আসলে মানে অনেক কিছুই সরকার সম্পর্কে মানুষের ধারণা হবে। তো যেই কারণে অনেক কথা বলি না, এই কারণে যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটা নিশ্চয়ই গণ অভ্যুত্থানের সকল শক্তির সমর্থন নিয়ে গঠিত হয়েছে। যদিও উপদেষ্টা পরিষদ শুরুর দিকে কি প্রক্রিয়া কি গঠিত হয়েছে সেটি আমরা সরাসরি সম্পৃক্ত না থাকলেও আমরা সমর্থন দিয়েছি ওই বিবেচনায় যে অভ্যুত্থান পরবর্তী তো তারা এই চেতনায়, এই স্পিরিটের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। কারণ আর আমরা এখন অভ্যুত্থানের পক্ষের শক্তি সমূহ, সেটা বিএনপি হোক, জামাত হোক, আমরা সবাই মিলে আলাপ আলোচনা করব, আমরা কথা বলবো কিভাবে আমরা একটা জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলতে পারি, কিভাবে একটা জনগণের কাছে দায়বদ্ধ প্রশাসন আমরা গড়ে তুলতে পারি, কিভাবে রাজনীতিতে একটা পরিবর্তন আনতে পারি। আমাদের রাজনীতিতে যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের দুষ্ট চক্র দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে, সেখানে কিভাবে এই দুর্বৃত্তদেরকে আমরা রাজনীতিকে দূরে রাখতে পারি, একটা ভালো ভালো মানুষের সুযোগ তৈরি করে দিতে পারি। সেটা আমরা কিন্তু ছিল হচ্ছে যে কে বা কারা কোন উপদেষ্টারা আসলে পক্ষপাতিত্ব করছে, কোন দলের প্রতি সেটা বলছি এখন পক্ষপাতিত্ব করছে, সেটা আমরা রাজনৈতিকভাবে পারিনি, সরকারের সাথে আমরা পারিনি। এখন উপদেষ্টা পরিষদের গঠনে সাম্প্রতিক নাহিদের বক্তব্য এবং অন্যান্য ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য, বিএনপি নেতাদের বক্তব্য, জামাতের বক্তব্য তো একটা পরিষ্কার, আমরা মানুষেরা পরিষ্কারভাবে বুঝতে পারে উপদেষ্টা আছে এখানে বিএনপি মনোনীত, জামাত মনোনীত, এনসিপি মনোনীত, আর কোনো দল মনোনীত উপদেষ্টা নাই আমার জানা মতে। অন্যান্য তো আরও অনেক রাজনৈতিক দল আছে, যাদের মনোনীত আছে তারাও ভাগ বাটোয়ারা। আবার মাহফুজ আলম তথ্য উপদেষ্টা যে কিছুদিন আগে বলছিল সচিবালয়ে যে আমলাদের বিভিন্ন পদ পদবি, অফিস আদালত, দপ্তর বিএনপি জামাতের আমলারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তো এখন এই ভাগ বাটোয়ারা মাহফুজ আলমেরা অভ্যুত্থানের শক্তি হয়ে তারা কেন হতে দিল? তারাও ইন্টারেস্ট নিয়েছে, ভাগ নিয়েছে। তো এখন এই ভাগ বাটোয়ারা কম পড়েছে, এখন তারা একজনের কথা আরেকজনে বলছে। তো এখন এইটা বলতে গিয়ে তো তারা বলা চলে নিজেদেরকেও ছোট করছে এবং পরিবেশটাকে কিন্তু কলুষিত করে তুলছে। হারুন ভাই যেটা বলেছে যে এখন আমাদের নির্বাচন হওয়া উচিত, আমরা নানান রকমের বিভাজন সত্ত্বেও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে শেষ পর্যন্ত এক জায়গায় আসতে পারছি, পজিটিভ। তো এখন যদি বিএনপি সন্দেহ করে যে জামাতের পন্থী উপদেষ্টারা জামাতকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করছে, ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করছে, জামাত যদি অভিযোগ করে বিএনপিকে বেশি সুবিধা দিচ্ছে, এনসিপি আবার কম পেয়ে তারা বলছে যে বিএনপি জামাত বেশি পাচ্ছে, আমরা পাচ্ছি না। যেমন দেখছেন জাতিসংঘের সাধারণ পরিষদে বিএনপি, জামাত এবং এনসিপিকে নিয়েছে। ধরেন বিএনপিকে নিয়েছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের অভিজ্ঞতায় সরকারের প্রয়োজন আছে। জামাতের সেই রকমের অবস্থানটা ছিল না, এনসিপির তো নিবন্ধনই নেই, তারপরে তো তাদেরকে নিয়ে গেছে। এখন অন্য রাজনৈতিক দলগুলো হয়তো গণ অভ্যুত্থানের কথা চিন্তা করে, এই মুহূর্তে দেশের কথা প্রেক্ষাপট চিন্তা করে আন্দোলন সংগ্রাম করে নাই, প্রতিবাদ জানায় নাই। তো কিন্তু তারপরেও যদি এই তিন দলের মধ্যে এই সংকট চলতে থাকে, তাহলে তো আপনার শুরুর আলোচনায় মানে যেতে হবে যে তাহলে তো নির্বাচন নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। তো আমরা এই মুহূর্তে চাই না যে তারা এই ধরনের একটা সংকট তৈরি করুক। এবং এই মুহূর্তে প্রশাসনে যারা আছেন, এই যে আর্মি অফিসার, পুলিশের যাদেরকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এইটা তো একটা মেসেজ যে কেউ যদি এইভাবে অন্ধভাবে দলের পারপাস সার্ভ করতে গিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, হোক সে যত বড় শক্তিধর, দুদিন আগে পরে অবস্থান নেবে। কাজেই সরকারি চাকরি করে যদি কেউ নিজেকে বিএনপি প্রমাণ করতে চায়, জামাত প্রমাণ করতে চায়, আমি মনে করি তাদের চাকরি থেকে সরে যাওয়া উচিত। ঠিক একইভাবে উপদেষ্টা পরিষদ, এটা ঠিক অবশ্যই এখানে পক্ষপাতদুষ্ট উপদেষ্টা আছে, বিএনপিপন্থী, জামাতপন্থী, এনসিপিপন্থী, আর কারো পন্থী উপদেষ্টা নাই। এখন তাদের মধ্যে তো প্রতিযোগিতা থাকতে পারে যে তারা কাউকে ক্ষমতায় আনবে, কাউকে কিছু সিটে জিতিয়ে আনবেন। সেই জায়গা থেকে বলছি যে এখন সরকারের, এই জন্য আমি অনেকদিন ধরে বলছি, কয়েকদিন ধরে বলছি যে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া আমরা যে একটা নির্বাচন চাই, এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, কিংবা ডক্টর ইউনূস যেটা চান যে একটা ভালো নির্বাচন, তিনি তার শুরুর দিকে যেটা বলেছেন, সেই নির্বাচন সম্ভব হবে না। উপদেষ্টা পরিষদের অবশ্যই পুনর্গঠন করতে হবে। যেসব উপদেষ্টারা পক্ষপাতদুষ্ট ভূমিকায়, তাদেরকে সরাতে হবে। এখন কারা পক্ষপাতদুষ্ট ভূমিকা পাবলিকলি এখন আমি বলতে চাই না, এটা অভ্যন্তরীণভাবে রাজনৈতিক আলোচনায় বলতে চাই, সরকারের সাথে আলোচনায় বলতে চাই। পরিষ্কার। কিন্তু আমি আরেকটি বিষয়, চলমান একটি বিষয় নিয়ে আসতে চাই। জাতীয় পার্টির আজকে কর্মী সভায় পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে নেতাকর্মীরা, এবং সেটি আপনারা দেখতে পেয়েছেন। এবং আপনারা বলছেন সুষ্ঠু নির্বাচন চান, অংশগ্রহণমূলক নির্বাচন চান। সেখানে আপনাদের একটি বক্তব্য আছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের দোসর হিসেবে।
কিন্তু কথা হচ্ছে যে আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ নয়, তাদের নিবন্ধন স্থগিত হয়নি, তারপরও তার একটা নিবন্ধিত দল হিসেবে আজকে তারা কর্মী সভা করতে চেয়েছিল। পুলিশ কেন তাদেরকে বাধা দিল, কেন তাদেরকে দাঁড়াতে দিল না, এবং তারাও কেন সেই অভিযোগ করলো বা একটা হামলার ঘটনা ঘটলো, সেই বিষয়টা যদি আমাকে বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গেলে কি এই ধরনের বিষয়গুলোকে আবার সেই শেখ হাসিনা বা সেই ফ্যাসিবাদের বিষয়গুলোকে আবার সামনে আসছে না? আসলে এখানে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে, এবং এই গণ অভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তো সেখানে সরি, আপনি একটু চেষ্টা বন্ধ করতে পারেন, সমস্যা নেই। এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়, তাদের বিরুদ্ধে বিচার হয়, একই দোষে তো জাতীয় পার্টি দুষ্ট। কারণ এই জাতীয় পার্টি গত 16 বছর প্রধান সহযোগীর ভূমিকায় ছিল, প্রত্যেকটা পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকায় ছিল। এমনকি গত নির্বাচনের আগে আপনি শুনেছেন যে জিএম কাদের ভারত থেকে এসে বলেছিল যে ভারত কি পরামর্শ দিয়েছে সেটা পাবলিকলি বলা যাবে না। তো এই ফ্যাসিবাদের দোষর পাশাপাশি তারা যে একটা বিদেশি এজেন্সি দ্বারা, বিদেশি শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, এটা পরিষ্কার। গণ অভ্যুত্থান পরবর্তী এই অপশক্তি রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগের যারা সহযোগী, এই দাবি কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়েছিলাম, বিএনপিও বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের পরপর যে এই ফ্যাসিবাদের সহযোগীদের রাজনীতি নিষিদ্ধ করার। সরকার এইখানে শুরুর দিকে আমরা যেটা শুনেছি, সেনাবাহিনীর মধ্যে একটা অংশের চাপে জাতীয় পার্টির বিষয়ে একটু শিথিল ছিল। স্বাভাবিকভাবেই শুরুর দিকে একটা সরকার অগোছালো থাকে, গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার গুছিয়ে উঠতে তার সময় লাগে। এখন কিন্তু সরকার আর সেই সমস্ত সেরা কর্মকর্তাদের কথা শুনছে না। আজকে জাতীয় পার্টি এই যে কর্মী সমাবেশ ডাক দিয়েছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে সারা দেশ থেকে নেতাকর্মীদের এনেছে, এবং তাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও এসে জড়ো হওয়ার প্ল্যান ছিল। এবং একদিকে আপনি দেখেন শাহবাগের আপনার আউটসোর্সিং কর্মকর্তাদের আন্দোলন ছিল, প্রেস ক্লাবের নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন, আর এইদিকে জাতীয় পার্টি এই প্রস্তুতি নিচ্ছিল সারা দেশ থেকে নেতাকর্মীদের দিয়ে আনা। এইখানে বেইলি রোড সচিবালয় গুরুত্বপূর্ণ জায়গা, এইখান থেকে যদি কিছু লোক মিছিল টিছিল নিয়ে অস্ত্র নিয়ে যদি সচিবালয় দিয়ে যাত্রা শুরু করতো, বেইলি রোডে মন্ত্রীপাড়া ঘেরাওটেরাও শুরু করতো, কি পরিস্থিতি হতো। কাজেই এই যে আমরা বারবার যেটা বলছি যে ফেসিবাদী শক্তির একবারে নির্মূল হয় নাই, প্রশাসনে একটা অংশ আছে তাদেরকে শেল্টার দিয়ে তাদের পছন্দের নেত্রী দলকে সেগুলোকে রেখে কি আগামী নির্বাচন সুষ্ঠু হবে? না, অবশ্যই এখানে জাতীয় পার্টি ছাড়া অনেক দল আছে না বাংলাদেশে। এখন প্রায় এই আওয়ামী লীগের দোসর ছাড়াও প্রায় 40 থেকে 45টা নিবন্ধিত দল আছে। আজকে বিএনপি একদিকে, জামাত একদিকে, ইসলামী আন্দোলন একদিকে, আমরা, এনসিপি, কত রাজনৈতিক দল। সুতরাং এখন স্বাভাবিকভাবেই এখানে তো এই খেলায় আপনার পরাজিতদের অংশ নেওয়ার তো সুযোগ নাই। যারা জয়ী হয়েছে তারাই আগামীর খেলার মাঠ নির্ধারণ করবে। সেখানে জয়ী যারা হয়েছে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খেলছে, সেখানে পরাজিত শক্তির খেলার সুযোগ নেই। এবং জাতীয় পার্টিকে এতদিন ধরে যে সুযোগ দিয়েছে, ওই যে আমি বলছি মির্জা ফখরুল সাহেব যেটা বলছে, জামাতের আমির বলেছে, সরকারের একটা অংশ যেমন বিভিন্ন দলের পক্ষে কাজ করছে, ফ্যাসিবাদকে ব্যাক করানোর জন্য কাজ করছে, তারাই জিএম কাদেরকে গ্রেপ্তার করায় নেয়, নির্দেশনা দেয়নি। আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ যে ভূমিকা নিয়েছে সেজন্য তাদেরকে সাধুবাদ জানায়। এবং এই ডিসি মাসুদ যে রমনার জোনের যে সাহসী ভূমিকা পালন করেছে, 64 জেলার ডিসিদেরকে এই মাসুদ সাহেবকে অনুসরণ করা উচিত, তার মতো সাহসী ভূমিকায় থাকা উচিত। এই গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি মাসুদ সাহেব এই এলাকায় এই যে কোনো ধরনের মুভমেন্টের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা নেন। ডিসিরা যদি এই ভূমিকা অবতীর্ণ হয় তাহলে জেলা পর্যায়ে কথা বলতে চাই হারুনের সাথে। হারুন ভাই একটু বলবেন যে জুলাই সনদ দিয়ে যে স্বাক্ষর হতে যাচ্ছে 15 তারিখের পরবর্তীতে আবার 17 তারিখে দেওয়া হচ্ছে, এই মাসেটি চলবে, আপনারা কি মনে করেন বাস্তবায়ন এটা সম্ভব এবং এই কোনো সংকট তৈরি হবে না? একই সঙ্গে এর ভবিষ্যৎ কি দেখছেন? আপনারা তো গণভোট চাচ্ছেন, যেদিন ভোট হবে, ইলেকশন হবে, জাতীয় নির্বাচন হবে, সেদিন আপনার গণভোট চাচ্ছেন, কিন্তু অনেকে চাচ্ছে যে তার আগেই গণভোটটা করা যায় জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। আপনার কি সেই অবস্থানে অনড়? আর সরকারও তো চাচ্ছে যে খুব শীঘ্রই জুলাই সনদে স্বাক্ষরের যে গণভোটটি সেটি হয়তো খুব শীঘ্রই সেই একটা ডেট তারা দিবেন, যদি আগে দেয় আপনারা কিন্তু দ্বিমত করবেন কিনা? না, এখানে তো আপনার সরকার ইতিমধ্যেই আপনাদের আলাপ আলোচনা সমাপ্ত হয়ে গেছে এবং গণভোট নিয়ে কথা চলছে। রাজনৈতিক দলসমূহ আপনার ধরেন যে একটা ঐক্যমতের জায়গায় এসছে। গণভোটের সময় নিয়ে একটা বিতর্ক ছিল যে গণভোট আমরা বিএনপির জায়গা থেকে বা বিএনপি সমমনা দলগুলোর জায়গা থেকে বলা হচ্ছে যে নির্বাচনের একই দিনে করার জন্য, আবার অন্যান্য রাজনৈতিক দল বলছে খরচ কম হবে যে অন্য সময় করার জন্য। দুটো জিনিস আমি আপনাকে বলি,
যে যেহেতু গণভোটের ব্যাপারে আমরা সব একমত, অতীতে বাংলাদেশে 3টা গণভোট হয়েছে। আপনার জেনারেল জিয়ার সময় হয়েছে, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, আমাদের জেনারেল এরশাদের সময় হয়েছে, এবং বেগম খালেদা জিয়ার সময়। ওইটা ছিল অ্যাবসলিউটলি আপনার সাংবিধানিক আপনার সিদ্ধান্তের জন্যে। তো আর ওই দুটো ছিল সামরিক আইনের যে সমস্ত ফরমান জারি হয়েছে সেই সমস্ত। আর আপনার 111-এর সময় এই যে 2 বছর তারা 3 মাসের অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছর সময় পার করেছে, সেটা কিন্তু শেখ হাসিনাকে ওই কর্মকাণ্ডেরও আপনার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আপনার দিতে হয়েছে, মানে তাদেরকে রেটিফাই, তাদেরকে ওই সময়ের কর্মকাণ্ডের বৈধতা দান করতে হয়েছে। বাংলাদেশে আসলে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে আমরা সময় পার করছি, একদম 71-এর পর থেকে বলবো। তো সুতরাং এইখানে সাংবিধানিক বিশেষজ্ঞ যারা আছে, এখানে অনেকগুলো সাংবিধানিক বিষয় আছে, তার কারণ আপনি এখন সংবিধানের আওতায় আপনি ওত নিয়েছেন, আপনি সংবিধানকে সংরক্ষণ বা করবেন, সেগুলো আপনি ওত নিয়েছেন, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সকল উপদেষ্টারাই, ঠিক আছে না? তাহলে এইখানে সংবিধানের মধ্যে তো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নাই, দ্বিতীয়ত গণভোটের কোনো প্রভিশন নাই। এগুলো সবগুলোই কিন্তু আগামীতে জাতীয় সংসদে আপনাকে নিয়ে আসতে হবে। এখন বলা যায় কি গণভোটে আপনার অনীহা আছে? যেহেতু না, গণভোটে অনীহা তো এখানে, গণভোটের প্রতি একমত। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বিষয়গুলো, আমরা তো এখন তো গণমাধ্যমে এত বেশি সচল, আপনি যদি আগে ভোট করেন, যেমন জিয়াউর রহমানের সময় আপনার যে ভোট হয়েছে, তার ভোটের 98% কাস্টিং রেটের মধ্যে আপনার হ্যাঁ ভোট পড়েছিল 88%। এখন আপনি এই ইস্যুতে, এত জটিল ইস্যু, 84টা দফা, এই সাধারণ ভোটাররা, গ্রামের মফস্বলের এসব ভোটাররা এর ধারে কাছেও এই সম্পর্কে অবগত না, অবহিতই না, তারা এসব সম্পর্কে জানেই না, বুঝবেও না, ঠিক আছে না? আপনি আমি শেষ করে দিচ্ছি। আপনি যদি গণভোটটা আগে করতে চান, তো উপস্থিতির পার্সেন্টেজ নিয়ে প্রশ্ন আসবে। সেখানে যদি মাত্র 10-20% প্রশ্ন আসে, 100% ভোটারের মধ্যে মাত্র 20% উপস্থিতি হলো, আপনি কি অ্যারেঞ্জ গণভোট করবেন? দেখাবেন যে এখানে আমার শতকরা 90% সেটা সম্ভব নয়। আবার যদি আপনি ভোটের দিন করেন, তাহলে সেখানে পার্সেন্টেজ কিন্তু ভোটের কাস্টিং রেট যা থাকবে একই রকম। এই বিষয়গুলো খরচের একটা ব্যাপার আছে। এই কারণে সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে আপনারা কি দেখছেন যে গণভোট আসলে কবে হলে ভালো হয়, নির্বাচনের দিন না বা আগে? এটা আসলে যখনই হোক রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। এখন এটা ঠিক যে 2টা ভোট করা ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশনের খুব চ্যালেঞ্জিং, সেই ক্ষেত্রে একসাথে করা গেলে ভালো, তবে সেইখানে রাজনৈতিক একটা ঐক্যমত লাগবে। আর এটা নিয়ে অলরেডি বোধহয় ঐক্যমতে পৌঁছেছে, যতটুকু বাকি আছে ওইটুকু আশা করি 17ই এই আপনার অক্টোবরের আগে হয়ে যাবে, এটা নিয়ে আর বিরোধ থাকবে না। আমরা আশাবাদী আসলে সবকিছু মিলে ঐক্যমত্য হোক এবং সামনে একটি জুলাই সনদের মাধ্যমে একটি সংসদ বা সরকার গঠিত হোক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত, সেটা সবার প্রত্যাশা। তো আজকের মতো শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।